আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা মোবাইল ফোন নিয়ে কথা বলবো, তবে মোবাইল ফোন না, মোবাইল ফোনের ভিতরে আমাদের যে সিম কার্ডটা থাকে সেটা নিয়ে। কেন আমরা কথা বলবো? কারণ হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারে দুটা মোবাইল কোম্পানি আছে, একটা হচ্ছে গ্রামীণ ফোন, একটা হচ্ছে রবি। পাশাপাশি বাংলা লিংক এবং টেলিটক শেয়ার বাজারে নিবন্ধিত না, তো আপনি চাইলেও ওই দুটো শেয়ার কিন্তু কিনতে পারবেন না। আর যেহেতু সারা বিশ্বর অর্থনৈতিক অবস্থাটা খারাপ, শেয়ার বাজার নিম্নমুখী, বাংলাদেশও নিম্নমুখী, তো এই জন্য আমাদের অনেকেরই শেয়ার বিনিয়োগের প্রতি অনীহা আছে, নানা প্রকার টেনশন আছে, যেটা থাকাটাও বাস্তবতা। তো চলুন, আপনি যদি গ্রামীণ ফোন শেয়ারে বিনিয়োগ করতে চান, 2025 সালে তাদের অ্যানুয়াল রিপোর্ট থেকে আমরা দেখার চেষ্টা করি এই শেয়ারটা আমাদের জন্য বিনিয়োগযোগ্য কিনা। 2009 সালে যখন সর্বপ্রথম আইপিওতে এটা আসে, 10 টাকার ফেস ভ্যালুর বিপরীতে 70 টাকাতে এটা বিক্রি হয়েছে। তো তখন ওই শেয়ারটা প্রায় অল্প কয়েকদিনের মধ্যেই 380 টাকার মতো পৌঁছে গিয়েছিল। তার মানে 3 গুণ 4 গুণ লাভ কিন্তু মানুষকে দিয়েছে। তো এই জন্য শেয়ার বাজারে আপনি একটু যদি নলেজ থাকে কখন ক্রয় করতে হবে কখন বিক্রয় করতে হবে, তাহলে আপনি লাভবান হবেনই হবেন। আজকের শেয়ার বাজারে গ্রামীণ ফোনের দাম যেটা আছে, 2011 সালে যদি কিনতেন সেম প্রাইস আছে। 2011 সালেও আজকের মতো এই একই দাম ছিল। তো তাহলে আমরা কিভাবে কোন শেয়ারটাকে যাচাই বাছাই করব, চলুন একটু দেখার চেষ্টা করি ইতিহাসটা সহ, যাতে আপনি যে কোম্পানিটাতে বিনিয়োগ করতেছেন যাতে আপনি শান্তিপূর্ণভাবে টাকা পয়সা বিনিয়োগ করে ঘুমাইতে পারেন, এই জন্যই আমাদের কোম্পানির পরিচিতি জানা দরকার। তো সর্বপ্রথম যেটা হয়, 1996 সালে গ্রামীণ ফোন কি করা হয়, প্রতিষ্ঠিত হয়, যেটা 97 সাল থেকে কার্যক্রমটা শুরু করে। এর মালিকানা নরওয়ের যে টেলিনর কোম্পানি, 55.8% মালিকানা তার। আর বাংলাদেশের যে গ্রামীণ ব্যাংকের একটা সাবসিডারি প্রতিষ্ঠান আছে গ্রামীণ টেলিকম, যেটার 34.2%। এই দুটা মিলে কি করে এই গ্রামীণ ফোনের প্রতিষ্ঠা করে। এরপরে 2007 সালে তারা পাবলিক লিমিটেড কোম্পানি করে, পূর্বে ছিল প্রাইভেট লিমিটেড। তো এটা হচ্ছে তাদের মূল উৎপত্তি। আর এই যে গ্রামীণ টেলিকম আছে, গ্রামীণ টেলিকম স্ট্রাকচারালি এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, অর্থাৎ এখান থেকে যে ইনকামগুলো হয় এগুলো কোনো ব্যক্তি পায় না, এগুলা সমাজের জন্যই ব্যয় করা হয়। আর যেটা আমরা বললাম, 2009 সালে আইপিও, 10 টাকার ফেস ভ্যালুটা 70 টাকা ছিল তার ইস্যু প্রাইস। আর এইটা অল্প কয়েকদিনেই প্রায় 300 টাকার উপরে, 380 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। তো তখন যারা বিক্রি করেছেন তারা তো লাভবান হয়েছেন। এমনকি যদি আমরা রবিটাও বলি, যে এটা আসলো 10 টাকার নিবন্ধিত হয়েছিল, সেটা অল্প কয়েকদিনে 70 টাকা পৌঁছে গিয়েছিল, প্রায় 7 গুণও কিন্তু লাভ দিয়েছে। আর সবচেয়ে 2009 সালে সবচেয়ে বৃহৎ আইপিও ছিল কিন্তু এই গ্রামীণ ফোনের। এখন বাংলাদেশের শেয়ার বাজারে আসলে ভালো কোম্পানি, লাভজনক কোম্পানি খুব কম নিবন্ধিত। তো এই জন্য আমরা ভালো কোম্পানি খুঁজে পাই না। তো যেগুলো আছে সেগুলোর থেকে মোটামুটি এটা একটা ভালো কোম্পানি আপনি বলতে পারেন। এখন আসি গ্রাহক সংখ্যা। মোবাইল তো আপনার কাছে আছে, এখন বাংলাদেশের যদি আমরা বলি, সেই পুরাতন হিসাব অনুযায়ী 18 কোটি আমাদের হচ্ছে জনগণ। আমরা আমাদের মতো করে হিসাব করি, 18 কোটি জনগণ। তো এর মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের যে তথ্য মোতাবেক টোটাল মোবাইল ব্যবহারকারী, কারণ এক একজনের দুইটা তিনটা করে সিম আছে, প্রায় 18 কোটির উপরে কিন্তু মোবাইল সিমের ব্যবহারকারী কিন্তু আছে। তো মোটামুটি 18,70,00,000 পত্রিকা রিপোর্ট অনুযায়ী। তো ওইখান থেকে যদি আমরা ধরি, গ্রামীণ ফোন তার 50% বাজার দখল করে আছে। এর 8,39,00,000 হচ্ছে সাবস্ক্রাইবার। 8,39,00,000, যেমন আমরা বিকাশটা নিয়ে আলোচনা করেছিলাম, তাইলে 8,39,00,000 সাবস্ক্রাইবার, যার মধ্যে 58% আবার এটার সাথে নেট ব্যবহার করে। তার মানে 4,86,00,000 লোক শুধু কথা বলে না, নেটও ব্যবহার করে। এদের এখনো পর্যন্ত রেভিনিউর মেইন সোর্সটা কিন্তু ভয়েস কল। আমি আপনাকে যে কল করি, আপনি আপনার আরেকজনকে যে কল করেন, 51% রেভিনিউ এখন পর্যন্ত ভয়েস ডাটা থেকে আসে, বাকিটা ইন্টারনেট অন্যান্য জিনিস থেকে আসে। তাহলে এই হিসাবে সিম্পল একটা জিনিস মনে করবেন, আপনার ফ্যামিলিতে 4 জন লোক থাকলে 4টা যদি গ্রামীণ সিম থাকে, তাইলে যদি বছরে
আপনার কাছ থেকে 1 টাকা করে যদি ইনকাম করে, তাহলে কি চিন্তা করেন, 8,39,00,000 টাকা ইনকাম করবে একজন গ্রাহক থেকে যদি বছরে 1 টাকা। তো ওভারঅল যদি আমরা হিসাব করি, মোটামুটি বছরে 100 টাকা তারা অন এভারেজে হিসাব করে। তাদের একটা হিসাব যদি আপনাদেরকে আমরা দেখাই, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি থেকে তারা জাস্ট ওভারঅল 2025 সালে 151 টাকা তারা রেভিনিউ করেছে একজন ব্যক্তি থেকে। আর একজন ব্যক্তি গড়ে তাদের ইউজাররা 100, যদি আমরা দেখার চেষ্টা করি, 162 মিনিট করে কথা বলেছে। আর কথা বলা আগামীতেও থাকবে। অতএব আপনি নিশ্চিন্তে বলতে পারেন আগামী 5-10 বছর গ্রামীণ ফোন ব্যবসা করবে, যেমন আমরা বলছি বিকাশ ব্যবসা করবে। এরপর কি হবে কেউ জানে না, প্রযুক্তি কোথায় যাবে, নতুন কোনো কোম্পানি আসবে কিনা। তবে যেহেতু এটা মার্কেট লিডার, এর প্রতিদ্বন্দ্বী যেটা আছে রবি এবং বাংলালিংক, এটা অনেক দুর্বল। তো এদের যদি আমরা বলি যে এদের লাভটাও অতটা কিন্তু ভালো না। তো সেদিক থেকে আমাদের ওই জিনিসটা একটু বিবেচনা কিন্তু করতে হবে। তো এখন যদি আমরা দেখার চেষ্টা করি, এইখানে আমরা তার চার্টটা এই জন্যই নিয়ে এসেছি, আমরা তার চার্ট নিয়ে এসেছি যাতে আপনি একটু বুঝতে পারেন। এইখানে আমরা নিচেরটা যদি দেখাই, তাহলে দেখেন 2011 সালেও আজকের প্রাইসে কিন্তু ছিল। 2014 সালে একবার সুযোগ আছে, 2016 সালে একবার সুযোগ পাইছেন, 2020 সালে সুযোগ পাইছেন, 2024 সালে সুযোগ পাইছেন। এখনো মোটামুটি 243 টাকায় কিন্তু এটা বিক্রি হচ্ছে। তার মানে আপনি আজকে এই যে 243 টাকায় শেয়ারটা যে কিনবেন, এটা ওভার প্রাইস না। এই জিনিসটা মনে রাখবেন। যারা 2011 সালে কিনেছেন, তখন শেয়ারের যে আয় ছিল এখন তার কিন্তু দ্বিগুণ। তখন 11 টাকা ইনকাম ছিল, এখন 2025 সালে 21 টাকা ইনকাম হয়েছে। তো তাই পিই রেশিও মোতাবেক শেয়ারটা কিন্তু তার অতীতের তুলনায় এখন সস্তা। এখন শেয়ারটা কম দামের পিছনে নানা প্রকার কারণ আছে, যেটা আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। যেমন ধরেন যে যেটা হয়েছে 2024 সালে তার যে রেভিনিউটা ছিল, সেই তুলনায় 2025 সালে রেভিনিউটা কি করেছে, সামান্য পরিমাণ কিন্তু কমে গেছে। তো এটা তারা পার্সেন্টেজ হিসাবে 0.2%। তো যেটা বলতে পারে যে আমরা কিছুই না, আর্থসামাজিক অবস্থার কারণে, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানা কারণে মানুষ একটু সেভে চলেছে, এই জন্য রেভিনিউটা অতটা বাড়ে নাই। এরপরে তাদের অপারেটিং প্রফিটটা কমে গিয়েছে, যেহেতু কস্ট আছে, তাদের ফিক্সড কস্ট আছে, টাওয়ার আছে, অফিস আছে, ওগুলার খরচ তো আছেই। তো এই জন্য তাদের কি হয়েছে, অপারেটিং যে প্রফিট সেটা কিন্তু 4.5%-এর উপরে কমে গিয়েছে। বাকি যতগুলাই দেখবেন সব আর্নিং পার শেয়ারও প্রায় 18% কমে গিয়েছে। গত বছর ছিল 26 টাকা, এই বছরে 21 টাকা। তো ওই হিসাব যদি আমরা করি, যে আসলে সব দিক থেকেই 2025 সালটা গ্রামীণ ফোনের জন্য ভালো কিছু ছিল না, তবে অতটা খারাপ কিন্তু করে নাই। এখন যদি আমরা দেখার চেষ্টা করি, 2024 সালে তারা 33 টাকা করে কি করেছে, ডিভিডেন্ড দিয়েছে, আর 2021 সালে 21 টাকা 50 পয়সা দিয়েছে। এটা যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানি, এরা কি করে, যার আয়ের প্রায় 98% পর্যন্ত দিয়ে দেয়, টাকা দিয়ে দেয়। টাকা দেশি কোম্পানিগুলো টাকা কিন্তু রাখে না। তাই আপনি যদি ডিভিডেন্ড নির্ভর কোনো শেয়ারে বিনিয়োগ করতে চান, তাহলে মাল্টিন্যাশনাল যে 13টার মতো কোম্পানি আছে, যেমন গ্রামীণ ফোন আছে, লাফাজ আছে, এটা ছাড়া রেকিট আছে, মেরিকো আছে, এগুলো আপনার জন্য বেস্ট। কারণ আপনি যেমন বিনিয়োগ করছেন, ওই বিদেশিরাও বিনিয়োগ করছে, তারাও এর প্রতিদানটা চায়। যেটা আমরা বলতেছিলাম যে এর যদি আমরা রেভিনিউ যদি এটা দেখার চেষ্টা করি, সেই দেখেন যেটা 151 টাকা আসছে 2025 সালে, আর 24 ছিল 155 টাকা। প্রতি জনপ্রতি 176 মিনিট পর্যন্ত কল ছিল, সেটা 162 মিনিটে চলে আসছে। তার মানে প্রতি জনপ্রতিটাও কিন্তু কমে গেছে। তো এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি এটার গুরুত্বপূর্ণ রেভিনিউগুলা, যদি এখানে 5 বছরের অ্যানালাইসিস দেওয়া আছে, তো সেক্ষেত্রে দেখেন যে গত 3 বছরে তাদের মোটামুটি রেভিনিউটা একই রকম। যদি আমরা দেখার চেষ্টা করি গত 3 বছর, মানে 23, 24, 25, মোটামুটি বলতে পারেন স্লাইড ডিফারেন্ট। 2020-এর পরে 21 এবং 22-এ কি করেছিল, সে গ্রো করেছিল, ভালো করেছিল, রেভিনিউ বেশি ছিল। নেট ইনকামটা যদি আমরা দেখি 2020-এই সবচেয়ে বেশি ছিল, এরপরে তারটা ধীরে ধীরে কিন্তু কমছে, এরপরে আর অতটা বাড়তে পারে নাই। এখন আমাদের যে জিনিসটা আমরা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল তারা কিন্তু বাড়ায় নাই, তারা গত 5 বছরে কোনো শেয়ার ডিভিডেন্ড দেয় নাই। তার শেয়ার হোল্ডার ইকুইটিটা কিন্তু তারা কমিয়েছে, মোটামুটি যদি আমরা বলি মাঝখান দিয়ে অনেক বেশি ছিল, কমিয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ডেট টু ইকুইটি রেশিওটা যদি দেখার চেষ্টা করি,
তাদের যে ঋণটা 1.21 আছে ইকুইটির তুলনায়। তো এটার ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা বলি যে যদি একের কম হয় ওই কোম্পানিগুলা ভালো, কিন্তু এদের এদের অ্যাসেট নির্ভর একটা ব্যবসা। টাওয়ার নিতে হয়, জায়গা নিতে হয়, ক্রয় করতে হয়, সেগুলোর মধ্যে টাওয়ার উঠাইতে হয়। সারা বাংলাদেশে তাদের 22,000-এর উপরে টাওয়ারই আছে। তো সেই তুলনায় এই ঋণটা অত বড় কোনো ঋণ কিন্তু তার জন্য না। এর কারণ হচ্ছে তার যদি আমরা নেট প্রফিট মার্জিন দেখি যে 19%, প্রায় 20%-এর উপরে তার নেট প্রফিট মার্জিন। রিটার্ন অন ইকুইটিটা যদি দেখেন 50%-এর উপরে। তার মানে কি 50%-এর রিটার্ন অন ইকুইটি নিয়ে আসা কিন্তু এই দেশের কথা না। অনেক ভালো কোম্পানি না হইলে আসলে কোনোভাবেই কিন্তু সম্ভব না। তার ডিভিডেন্ড পে আউট রেশিও দেখলে আপনি দেখেন যে 98%, 122%, 51%। তার মানে গড়ে সে যা ইনকাম করে সবই ডিভিডেন্ড হিসাবে কিন্তু দিয়ে দেয়। ব্যবসা সে মোটামুটি কি করে, তার একবার যে প্রাথমিক ইনভেস্টমেন্ট হয়েছে এবং ব্যাংক লোন দিয়েই কিন্তু করে। গত 5 বছরে তার আর্নিং পার শেয়ার যদি আমরা দেখি 27 টাকা, 25 টাকা, 22 টাকা, 24 টাকা, 26 টাকা, 21 টাকা। এটা বছরে 2বার ডিভিডেন্ড দেয়। তো এই জন্য শেয়ারটা আপনি ধীরে ধীরে সংগ্রহ কিন্তু করতে পারেন, খারাপ শেয়ার কিন্তু না। আমরা যেটা অলরেডি দেখলাম। তো এখন যদি আমরা এর মালিকানাটা যদি দেখার চেষ্টা করি, এখন পর্যন্ত টেলিনরের তার 55% মালিকানা, গ্রামীণ টেলিকমের আছে 34% মালিকানা। এটা ছাড়া বাকিগুলার ক্ষেত্রে যদি দেখেন, ব্র্যাক ব্যাংকের ভালো পরিমাণে ইনভেস্টমেন্ট আছে কিন্তু এখানে তার অনেকগুলা 6 লাখের উপরে ব্র্যাক ব্যাংকেরই শেয়ার কিনা আছে। তাইলে আমরা যে ব্যাংকটাকে ভালো বলতেছি, তাদের এখন পর্যন্ত দেখেন তারা 6 লক্ষের উপরে শেয়ার কিনে বসে আছে। এরপরে ডাচ বাংলা ব্যাংকও যদি দেখেন, মোটামুটি প্রায় যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে তারাও মোটামুটি আমাদের এখানে আরো বেশি, এখানে সরি আমাদের 6 লাখ না, এখানে আমাদের আরো বেশি হবে। এখানে আমাদের 1 লাখ তো এখানেই হয়ে যাইতো, প্রায় আমাদের 60 লাখের মতো, 60,82,000। তাইলে এই যে ব্র্যাক ব্যাংক 60 লাখ তার কি করেছে, সে শেয়ার কিনে আছে। ডাচ বাংলা কিনে আছে 13 লক্ষ। এরপরে আমাদের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তারাও কিনে রেখেছে প্রায় যদি আমরা দেখি 12,15,160টার মতো শেয়ার। তাহলে এই যে তিনটা ভালো মানের ব্যাংক, কিন্তু ব্র্যাক ব্যাংক টপ কোয়ালিটির ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক টপ কোয়ালিটির ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সেও ভালো ব্যাংক। তো ওই ব্যাংকের যারা ইনভেস্টমেন্ট করে তারা জেনে শুনে বুঝে এখনো কিন্তু শেয়ারটা হোল্ড করতেছে। তাহলে আপনি আর আমি, আমরা যারা এই যে 10,000 20,000 শেয়ার কিনবো, আমরা এত টেনশন করে তো লাভ নাই। মাঝে মধ্যে কারা ওই কোম্পানির শেয়ার হোল্ডার আছে ওইটাও একটু আমাদের দেখা দরকার। তাহলে ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা, দেখেন যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক হিউজ পরিমাণ তারা কিন্তু নিয়ে। এটা ছাড়া আরো বিভিন্ন দেখেন যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি বন্ড, ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ, ফার্স্ট ফিক্সড ইনকাম সবাই কিন্তু করেছে। এটা ছাড়া ঢাকা ব্যাংক সিকিউরিটি, তাদেরও মোটামুটি প্রায় 12 লক্ষের উপরে শেয়ার আছে। তো অতএব আপনি দীর্ঘমেয়াদের জন্য এই শেয়ারটা কিন্তু নিতে পারেন, এখন সবচেয়ে বেস্ট দামে পাচ্ছেন। তার ডিভিডেন্ডটা যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন বছরে 2বার করে দিয়ে দেয়, প্রতি 6 মাস পর পর সে ডিভিডেন্ড কিন্তু দিয়ে দেয়। জাস্ট 2023 সালে সে একসাথে দিয়েছিল, বাকি সব সময় সে 6 মাস অন্তর অন্তর ডিভিডেন্ড দিয়ে দেয়। মোটামুটি পে আউট রেশিও যদি দেখেন যে তার ভালোই, অনেক ভালো, প্রায় তার ডিভিডেন্ড পে আউট রেশিও। এখন আমরা দেখার চেষ্টা করি যে তার প্রাইসটা কেমন ছিল, কারণ এই প্রাইসের উপর ভিত্তি করে আমরা যেটা বললাম 2016 সালেও তার প্রাইস ছিল 283 টাকা। তখন পি রেশিও কত ছিল তার, যদি আমরা দেখি 17। তার মানে 2016 সালে অনেক কিন্তু দাম ছিল। এরপরে 2017 সালে তার দাম অনেক ছিল, 472 টাকা। আর পি রেশিও ছিল 23। আমরা যেমন বলি যে 15 উপরে গেলে কিনবেন না, তাহলে 2016 সালে এটা কেনার যোগ্য ছিল না, 17 সালে কেনার যোগ্য ছিল না। 18 সালে 14.9, তখন আপনি নিতে পারতেন। দাম আসছে কত, 368। এরপরে 19 সালে তো 11তে চলে আসলো পি রেশিও, দামও কিন্তু কমছে 281 টাকা। এরপরে 20 সালে 358 টাকা, পি রেশিও 13, 349, 286, এখন চলতেছে 283। তো পি রেশিও 11। তো ওই হিসাবে বললে আমরা দেখেন যে সবচেয়ে বলতে পারি যে এখনই সবচেয়ে কম দামে কিন্তু পাচ্ছেন তার আয়ের তুলনায়। তাই আপনি যদি শেয়ার বাজার থেকে ডিভিডেন্ড নির্ভর ইনকাম করতে চান, তাইলে আপনার জন্য এই শেয়ারটা কোনো সমস্যা নেই, আপনি কিন্তু নিতে পারেন।
ডিভিডেন্ড ইলটা কিন্তু ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে দেখেন, ধীরে ধীরে 5 থেকে 4, 5, 8, 4, 7, 8, 6, 9, মোটামুটি ভালো ডিভিডেন্ড ইল্ড। তার যদি আমরা দেখার চেষ্টা করি যে তার প্রকৃত ব্যবসা থেকে তার টাকাগুলো কিন্তু চলে আসে, দেখেন অপারেশনাল ইনকামটা কিন্তু চলে আসে, তার ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু যথেষ্ট ফ্রি ক্যাশ ফ্লো থাকে, ওই জন্যই সে ডিভিডেন্ডটা কিন্তু দিতে পারে। এখন আসি এবারের অডিট রিপোর্টে বা গ্রামীণ ফোনের যেই বড় সমস্যাটা, যেইটা আপনি সিদ্ধান্ত নেবেন এই শেয়ারে বিনিয়োগ করবেন কিনা। গ্রামীণ ফোনে 11,500 কোটি টাকার যদি তছনছ বলতে পারি, এটা যেহেতু 2000 অনেক আগের রিপোর্ট, তো আমরা নতুন লেটেস্টটা দেখার চেষ্টা করি। বিটিআরসি তারা গ্রামীণ ফোনের কাছে 12,580 কোটি টাকা অডিট দাবি, আর রবি কোম্পানির কাছেও মোটামুটি 8,067 কোটি টাকা দাবি। তো গ্রামীণ ফোন অলরেডি এটার মধ্যে 2,000 কোটি টাকা পরিশোধ করেছে, আদালতে পরিশোধ করে সে গত কয়েক বছর যাবত মামলাও কিন্তু চলতেছে। 6 বছর যাবত মামলা চলার পরে এবার আরবিট্রেশন করার জন্য সরকারকে বলছিল, কি করে সরকারই জানে। আর রবি পরিশোধ করেছে 138 কোটি টাকা। তো এই দাবিগুলো আসলে হচ্ছে যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন আর বাংলাদেশ যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, দুইজনের আসলে বিভিন্ন প্রকার ভাড়া, বিভিন্ন প্রকার সিম বিক্রি, বিভিন্ন প্রকার স্পেকট্রামের এগুলার ভ্যাটগুলা তারা পরিশোধ করে নাই। তো সেটা নিয়ে নানা প্রকার অ্যাকাউন্টিং বিভিন্ন প্রকার তাদের মতবিরোধ আছে। তো এটা নিয়ে প্রায় 6 বছর আগেই মামলা চলতেছে আদালতে, এখনো চলমান আছে। এই যে সম্ভবত 26শে এপ্রিল মামলার ডেট আছে, তারপরও তারা আপোষ করতে চাচ্ছে। রাজস্ব ভাগাভাগি, রেভিনিউ শেয়ারিং, কর ফাঁকি, বিভিন্ন চার্জের উপর এই জিনিসগুলো। তো অডিটর সাহেব যেটা করেছেন এইবারের রিপোর্টে 2025-এ উনি ওইটা বিস্তারিত তুলে ধরেছেন, তাদের কাছে জানতে চেয়েছেন এখন আপনি যদি বিনিয়োগ করতে চান এটা মাথায় রেখে বিনিয়োগটা আপনাদের করতে হবে। তো জেলা আদালতে তাদের টাইটেল স্যুট কিন্তু চলতেছে সরকারের দাবিটার বিপরীতে। আর এই যে 26শে এপ্রিল তারিখ আছে, দেখা যাক কি হয় সেই দিনে। তাইলে অলরেডি তারা কি করেছে, 200 কোটি টাকা মানে 20 বিলিয়ন টাকা জমা দিয়েছে। আর এই টাকাটা তারা আদার কারেন্ট অ্যাসেটে দেখিয়েছে, এটা তারা এখনো অ্যাসেট হিসাবে তাদের কিন্তু অ্যাকাউন্টে দেখিয়েছে। তো এই টাকা পরিশোধের বিপরীতে তারা কিন্তু ব্যবসা চালু রাখতে পারছে। আর যদি দেখি যেটা হচ্ছে যে এর পাশাপাশি 3.92 বিলিয়ন টাকাও তারা কি করেছে, মোটামুটি বিটিআরসির দাবির অধিক যেটা সেটাও পরিশোধ কিন্তু তারা করেছে। তাইলে ওভারঅল যদি আমরা হিসাব করি প্রায় 24 বিলিয়ন টাকা অলরেডি তারা পরিশোধ করেছে। এখন যেই অনিশ্চয়তা সেটা হচ্ছে এইটার জন্য তারা প্রভিশন সংরক্ষণ করেনি, মানে যদি তারা মামলাতে হেরে যায় এই যে বাকি টাকাগুলো এগুলো তারা কোথা থেকে দিবে, এটার জন্য তারা এখনো কোনো প্রভিশন মানে অর্থ সংরক্ষণ করে নাই। তো এটাই হচ্ছে গ্রামীণ ফোনের সবচেয়ে বড় রিস্ক। তারপরেও যেহেতু বড় কোম্পানি একদিনে তো আর বন্ধ হবে না, তারা যদি হেরেও যায় এতটুকু মনে রাখবেন যে তারা সরকারকে কিস্তিতে পরিশোধ করবে। তো এটার জন্য সমস্যা তেমন হবে না। তো আশা করা যায় যে এখন আপনি যেই দামে পাচ্ছেন এই দামে আসলে এই শেয়ারটা পাওয়া খুব টাফ ব্যাপার। একটা এত ভালো কোম্পানি এত কম দামে জীবনেও আপনি পাবেন না, যেটা আমরা বললাম যে 2011 সালের দামে চলতেছে। আপনি চাইলে আরো কয়দিন অপেক্ষা করতে পারেন, হয়তো আরো কমবে। তো এই জন্য একসাথে শেয়ারটা কিনবেন না, ধীরে ধীরে এন্ট্রি নিতে থাকেন, ধীরে ধীরে প্রতিদিনের মতো করে আপনি কিনতে থাকেন, 10টা 5টা 20টা করে, যত দাম কমবে তত বেশি কিনেন। তাহলে এই শেয়ারটা আপনাকে ঠিক করবে না, ঠকাবে না। তো এটা ছিল আমাদের গ্রামীণ ফোন রিলেটেড। তো দেখেন আমরা বলি যে শেয়ার ব্যবসাটা আপনি অতটা জটিল না করে ইনভেস্টমেন্টটা, যেমন আপনি একটা মোবাইল আছে একটা সিম ব্যবহার করতে হবে, গ্রামীণ ফোনেরটা ব্যবহার করেন। 8 কোটি লোক ব্যবহার করে, 1 টাকা করে যদি ইনকাম করে 8 কোটি টাকা ইনকাম করবে। এভাবে যদি 100 টাকা করে সবার কাছ থেকে ইনকাম করে, যেহেতু এখনো রেভিনিউর মেইন সোর্সটা হচ্ছে ভয়েস কল 51%, ইন্টারনেট তো তাদের আছে, পাশাপাশি তারা এআই এর উপর তারা কি করেছে, হিউজ পরিমাণ ইনভেস্ট করেছে। তাদের যাবতীয় সার্ভিস কল সেন্টার ভবিষ্যৎ সমস্ত কিছু এআই নির্ভর তারা কিন্তু করতেছে। এটা ছাড়া বায়োস্কোপ তারা অনলাইন প্ল্যাটফর্ম যেমন আছে, আপনি সেখানে পেইড পরিশোধ করে বিভিন্ন পেইড ছবিগুলো দেখতে পারেন, এটাও তাদের একটা রেভিনিউর অংশ কিন্তু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই তুলনায় রবি কোম্পানি যেটা আছে এইটা যদি আমরা দেখার চেষ্টা করি,
টোটাল টেলিকমিউনিকেশন সেক্টরে 3টা কোম্পানি আছে শেয়ার বাজারে নিবন্ধিত, গ্রামীণফোন, রবি আর ওই সরকারের যে সাবমেরিন কেবলটা। আর টেলিটক এবং বাংলালিংক শেয়ার বাজারে নিবন্ধিত হয় নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।